ট্রেন জার্নি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ব্লগ ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের ওপর। আমি যাব 10:50 রানাঘাট গেদে লোকালে বার্নপুর পর্যন্ত। এখানে টোটাল 4টে রুটের লাইন মিলিত হচ্ছে। উল্লেখযোগ্য রেল রুটগুলো হলো শিয়ালদা রানাঘাট, বনগাঁ রানাঘাট, গেদে রানাঘাট এবং লালগোলা রানাঘাট। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ট্রেন ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমি এখন ওভারব্রিজ থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। দাঁড়িয়ে রয়েছে রানাঘাট গেদে লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে। আপনারাও চলুন আমার সঙ্গে সফর করি ঐতিহাসিক রেলপথ। ট্রেন রাইট টাইম অর্থাৎ সকাল 10:50 ছাড়লো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই রেলপথ কেন ঐতিহাসিক আপনাদেরকে যেতে যেতে গল্প করে বলবো। রানাঘাট স্টেশন থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরেই রয়েছে কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশন। কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকে 2টো রেল রুট ভাগ হচ্ছে। বাঁ দিকের রেল রুট চলে গিয়েছে শান্তিপুর এর দিকে এবং ডান দিকের রেল রুট চলে গিয়েছে কৃষ্ণনগর, বেতুয়াডৌরি, পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ হয়ে লালগোলা পর্যন্ত। রানাঘাট থেকে গেদে দূরত্ব প্রায় 43 কিলোমিটার। 43 কিলোমিটার যেতে প্রায় 52 মিনিট সময় লাগে। এই 43 কিলোমিটার যাত্রাপথে সবুজ গাছপালা ঘেরা প্রাকৃতিক দৃশ্য রয়েছে, বেশ কয়েকটি বিল রয়েছে এবং 3টি নদী রয়েছে। রানাঘাট গেদে রেল সেকশনে প্রতিদিন 20 জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে। 20 জোড়া লোকালের মধ্যে 10 জোড়া শিয়ালদা থেকে এবং 10 জোড়া রানাঘাট থেকে যাতায়াত করে। রানাঘাট গেদে সেকশনে মোট 13টা স্টেশন আছে। 13টা স্টেশনের মধ্যে 8টা হল স্টেশন এবং বাকি 5টা সাধারণ স্টেশন। প্রত্যেকটা স্টেশনের কিছু না কিছু গুরুত্ব আছে, সেটাও আপনাদেরকে যেতে যেতে বলবো। রানাঘাট ছাড়ার পর প্রথমেই পড়বে বঙ্কিমনগর হল স্টেশন। এসে পৌঁছলাম বঙ্কিমনগর হল স্টেশন। স্টেশনের বাঁ দিক দিয়ে বেরিয়ে কিছুটা গেলেই পড়বে বঙ্কিমনগর ফরেস্ট। ছেড়ে যাচ্ছে বঙ্কিমনগর হল স্টেশন। এরপরে আসবে পাঁচবেড়িয়া হল স্টেশন। দুটো হল স্টেশনের দূরত্ব খুবই কম। ওই আসছে পাঁচবেড়িয়া হল স্টেশন। এসে পৌঁছালাম পাঁচবেড়িয়া হল স্টেশন। পাঁচবেড়িয়া হল স্টেশনের ডান দিক থেকে বেরিয়ে কিছুটা গেলেই পড়বে রানাঘাট গভর্নমেন্ট ITI কলেজ।
ছেড়ে যাচ্ছে পাঁচবেড়িয়া হল্ট স্টেশন। এরপরে আসবে আড়ংঘাটা স্টেশন। প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এই রেলপথে, চারিদিকে শুধু সবুজ গাছপালায় ভর্তি। এবার আসছে আড়ংঘাটা স্টেশন। আড়ংঘাটা স্টেশনের গুরুত্ব অপরিসীম। আড়ংঘাটা স্টেশন থেকে বেরিয়েই 8 থেকে 10 মিনিটের হাঁটা পথেই রয়েছে চূর্ণী নদী। এই চূর্ণী নদীর পাড়েই রয়েছে নদিয়া জেলার বিখ্যাত যুগল কিশোর মন্দির। 1728 সালে কৃষ্ণনগরের রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের এখানে যুগল কিশোর মেলা অনুষ্ঠিত হয়, যেটা 1 মাস ধরে চলে। এসে পৌঁছালাম আড়ংঘাটা স্টেশন। ছেড়ে যাচ্ছে আড়ংঘাটা রেলওয়ে স্টেশন। পরের স্টেশন বহিরগাছি হল্ট। এই লাইন কেন ঐতিহাসিক সেটা এবার আপনাদেরকে বলছি। 1862 সালের 29শে সেপ্টেম্বর ইস্ট বেঙ্গল রেলওয়ে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ লাইন চালু করে। সেই বছরের 15ই নভেম্বর আমি এখন যে লাইন দিয়ে যাচ্ছি তা বাংলাদেশের কুষ্টিয়ার জগতী স্টেশন পর্যন্ত চালু করা হয়েছিল। এসে পৌঁছালো বৈরগাছি হল স্টেশন। ছেড়ে যাচ্ছে বৈরগাছি হল স্টেশন। পরবর্তীকালে ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করবার জন্য 1871 সালে জগতী স্টেশন থেকে পদ্মা নদীর এপারে গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেল লাইন চালু করা হয়। যাত্রীরা গোয়ালন্দ ঘাটে স্টেশনে নেমে স্টিমারে করে পদ্মা নদী পার করে ঢাকা পৌঁছাতেন। ভারতবর্ষের স্বাধীনতার আগে উত্তরবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ চালু করা হয় 1878 সালে। এই রুট ধরে দুইভাবে যেতে হতো যাত্রীদের। এরপর আসছে শান্তিনগর হল স্টেশন। আগে যে বাংলাদেশের কুষ্টিয়ার জগতী স্টেশনের কথা বললাম, সেই জগতী স্টেশনের আগের স্টেশনের নাম হলো পোড়াদাহ স্টেশন। এই পোড়াদাহ স্টেশনকে জংশন করে বাম দিকে একটা লাইন নিয়ে যাওয়া হয় পদ্মা নদীর এপারে দামোগদিয়া ঘাট স্টেশন পর্যন্ত। এসে পৌঁছালো শান্তিনগর হল স্টেশনে। ছেড়ে যাচ্ছে শান্তিনগর হল স্টেশন। পরবর্তী স্টেশন ভাইনা হল্ট স্টেশন। যাত্রীরা দামোগদিয়া ঘাট স্টেশনে নেমে পদ্মা নদী স্টিমারে পার করে ওপারে সারাঘাট স্টেশন থেকে ট্রেনে যাত্রা শুরু হতো শিলিগুড়ি পর্যন্ত। আসছে ভাইনা হল স্টেশন। সেই যাত্রাপথ ছিল নর্থ বেঙ্গল রেলওয়ের মিটার গেজ লাইনের। এই পথে পদ্মা নদী পার করার ব্যবস্থা রেল বিভাগ দ্বারা করা হতো। এসে পৌঁছালো ভাইনা হল স্টেশন। ছেড়ে যাচ্ছে ভাইনা হল স্টেশন। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এরপরে আসছে বগুলা স্টেশন। এই বগুলার থানাটের কাছে পশ্চিম পাড়ায় বাস করতেন পশ্চিমবাংলার জনপ্রিয় লোকশিল্পী গোষ্ঠ গোপাল দাস। মাত্র 39 বছর বয়সে তিনি মারা যান। একটা বড় বিল পার করছে, এইরকম অনেকগুলো বড় বড় বিল পার করবে যাত্রাপথে। উত্তরবঙ্গে যাওয়ার যে ট্রেনের কথা বলছিলাম, 1915 সালে পদ্মা নদীর উপর নির্মিত হার্ডিং ব্রিজ দিয়ে চলাচল শুরু হয়। এর বেশ কিছু বছর পর 1926 সালে এই লাইন পুরোটাই ব্রডগেজ হয়ে যাওয়ার পর দার্জিলিং মেল, আসাম মেল, ইস্ট বেঙ্গল এক্সপ্রেস এই লাইন দিয়ে যাতায়াত শুরু করে। 1947 সালে দেশভাগের পরও এই লাইন দিয়ে বেশ কয়েক বছর
দার্জিলিং মেল ইস্ট বেঙ্গল এক্সপ্রেস যাতায়াত করত। আসছে বগুড়া স্টেশন। 1900 সালের আগে থেকে 1947 সালে দেশভাগের পরও 1965 সাল পর্যন্ত দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করত। 1965 সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির পর দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পৌঁছালো বগুড়া স্টেশন। ছেড়ে যাচ্ছে বগুড়া স্টেশন। এরপর আসবে ময়ূরহাট হল স্টেশন। পার করছে আর একটা বিল। এইরকম অনেকগুলো বিল অলরেডি পার করে এলাম। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আরেকটা বিল পার করছে। লাইনের দুই পাশেই এইরকম অনেক বড় বড় বিল দেখতে পাওয়া যায়। আসছে ময়ূরহাট হল স্টেশন। এসে পৌঁছালো ময়ূরহাট হল স্টেশনে। ছেড়ে যাচ্ছে ময়ূরহাট হল স্টেশন। এরপর আসবে তারকনগর হল স্টেশন। পার করছে আরেকটা বড় বিল। দেখতে পাচ্ছেন আর একটা বিল পার করছে। এই বিলটাই সব থেকে বড় বিল এই যাত্রাপথে। বিলটার নাম গয়রাদুয়ার বিল। লাইনে দুই পাশ দিয়ে এই কলা গাছের জঙ্গল। পার করছে আর একটা বিল। আসছে তারকনগর হল স্টেশন।
এসে পৌঁছালো তারকনগর হল স্টেশনে। ছেড়ে যাচ্ছে তারকনগর হল স্টেশন। এর পরের স্টেশন আসবে মাঝদিয়া স্টেশন। পিছনে ফেলে আসা তারকনগর হল স্টেশন এবং সামনে আসছে মাঝদিয়া স্টেশন। এই দুই স্টেশনের মাঝখানে অবস্থিত নদিয়া জেলার বিখ্যাত কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শিবনিবাসের মন্দির। মহারাজা কৃষ্ণচন্দ্র শিব মন্দিরগুলি 1754 থেকে 1762 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অনেকগুলো শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে মাত্র 2টি মন্দিরই এখন অবশিষ্ট আছে। শিবের আবাসস্থল বলে নাম হয়েছে শিবনিবাস। মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে শিবনিবাসকে কাশীর সমতুল্য বলে পরিগণিত হতো। তারকনগর হল স্টেশন এবং মাঝদিয়া স্টেশন উভয় স্টেশন থেকেই শিবনিবাসের মন্দির যাওয়া যায়, তবে মাঝদিয়া স্টেশন দিয়ে যাওয়াটাই ভালো। এই লাইন আরও ঐতিহাসিক কারণ অবিভক্ত ভারতের 1946 সালে নোয়াখালী আন্দোলনের সময় জাতির পিতা মহাত্মা গান্ধী এই লাইন দিয়েই নোয়াখালী গিয়েছিলেন। সামনেই আসছে ইছামতি নদী, পার করছে ইছামতি নদী। ব্রিজের ওপাশে মাত্র 700 থেকে 800 মিটার দূরে মাঝদিয়ার কাছে ইছামতি নদীর উৎপত্তি। ডান পাশে মাথাভাঙা নদী থেকে উৎপত্তি চূর্ণী এবং ইছামতি নদী। আসছে মাঝদিয়া স্টেশন। মাঝদিয়া গ্রীষ্মকাল এবং শীতকাল উভয় কালের জন্যই বিখ্যাত। গ্রীষ্মকালে মাঝদিয়ার হিমসাগর আম খুবই বিখ্যাত। মাঝদিয়ার হিমসাগর আম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় এবং শীতকালে নলেন গুড় বা নতুন খেজুরের গুড় খুবই বিখ্যাত। এই খেজুর গুড় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। এই রাস্তাটা চলে গেছে সোজা কৃষ্ণনগরের দিকে। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এসে পৌঁছালো মাঝদিয়া স্টেশন। ছেড়ে যাচ্ছে মাঝদিয়া স্টেশন। এরপরে আসবে বানপুর স্টেশন। মাঝদিয়ার এই জায়গাটাতে আমি ত্রিপুরার সঙ্গে অনেকটা মিল পাচ্ছি, কারণ ত্রিপুরার আগরতলা স্টেশনে ঢোকার আগে এই রকম লাইনের পাশ দিয়ে অনেক ইটভাটা দেখেছিলাম। এখানেও লাইনের পাশ দিয়ে প্রচুর ইটভাটা রয়েছে। দীর্ঘ প্রায় 43 বছর পর 2008 সালের 14ই এপ্রিল পয়লা বৈশাখের দিন পুনরায় ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন যোগাযোগ শুরু হয়। ট্রেন চলে মৈত্রী এক্সপ্রেস। সকাল 7:10 কলকাতা স্টেশন থেকে ছেড়ে ঢাকা পৌঁছাতো বিকেল 4:05। এই যাত্রাপথে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লাস্ট স্টেশন গেদে স্টেশন এবং বাংলাদেশের দর্শনা স্টেশনে দাঁড়ায় ইমিগ্রেশনের জন্য। আসছে বানপুর স্টেশন।
এসে পৌঁছালো বার্নপুর স্টেশন। এসে পৌঁছালাম বার্নপুর স্টেশন। এরপরে আছে আরও দুটো স্টেশন, হরিশনগর হল্ট এবং গেদে। পরের স্টেশন হরিশনগর হল্ট। আমি চেষ্টা করব আপনাদেরকে দুটো স্টেশনই দেখাতে। মপেডে করে যাচ্ছি দুটো স্টেশন দেখতে, হরিশনগর হল্ট এবং গেদে। এটা একটা বড় বিল। বিলের জল শুকিয়ে গিয়েছে। বিলের মধ্যে দিয়ে রাস্তা। বিলের দুই পাশে কলা চাষ হয়েছে। উপর দিয়ে যাচ্ছে রানাঘাট গেদে লোকাল। রানাঘাট থেকে বিকেল 3:25-এ ছেড়ে বিকেল 4:17-তে গেদে পৌঁছায়। আমি এখন রয়েছি বার্নপুর গেদে রেলওয়ের ওপর। বার্নপুর থেকে গেদের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এখান থেকে ভারত বাংলাদেশের সীমানা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। প্রথমেই যাচ্ছি হরিশনগর হল স্টেশনে। এসে পৌঁছালাম হরিশনগর হল স্টেশনে। হরিশনগর স্টেশনে ঢুকলো শিয়ালদা গেদে লোকাল, যেটা শিয়ালদা থেকে বিকেল 2:05-এ ছেড়ে বিকেল 4:48-এ গেদে পৌঁছায়। ছেড়ে দিল শিয়ালদা গেদে লোকাল। গিয়ে এরপরে দাঁড়াবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লাস্ট স্টেশন গেদে স্টেশনে। দেখতে পাচ্ছেন কীরকম কলা এবং পালং শাকের চাষ হয়েছে হরিশনগর স্টেশনের পাশে। আপনারা যদি আমার আগের পর্বে বাবা বিহারীনাথের ভ্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার বাবা বিহারীনাথের ভ্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এবার হরিশনগর হল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাব পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্তিম স্টেশন গেদে স্টেশনে। হরিশনগর হল স্টেশন থেকে বেরিয়ে এবার যাচ্ছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্তিম স্টেশন গেদে স্টেশনে। এসে গেলাম গেদে স্টেশনের কাছে। স্টেশনের দুই পাশেই এইরকম বেড়া দিয়ে ঘেরা, যেহেতু এটা একটা আন্তর্জাতিক স্টেশন। আমার সোজাসুজি গেদের 1 নম্বর প্ল্যাটফর্ম এবং ডান দিকে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, পুরো বেড়া দিয়ে ঘেরা। বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য মৈত্রী এক্সপ্রেস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এখন গেদে স্টেশনে রয়েছি। দেখতে পাচ্ছেন গেদে স্টেশনের টিকিট কাউন্টার। এই লাইন সোজা চলে গিয়েছে বাংলাদেশ। এর পরের স্টেশন বাংলাদেশের দর্শনা স্টেশন। দূরে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন ওই অবধি যাওয়ার পারমিশন এবং বাম দিকেই চেকপোস্ট। রানাঘাট থেকে গেদে স্টেশন পর্যন্ত আমার সফর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন।